ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বই জৈব রসায়ন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি আগের দিনে যেটা পড়িয়েছিলাম, অর্থাৎ কার্যকরী কূপ ঘটিত সমবায়বতাটা, ওটা আমি পড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো সেখান থেকে একটা কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, সেই কোশ্চেনটাই কিন্তু এই ভিডিওতে প্রথম আলোচনা করব। সেটা কি না, দেখো কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতাতে আমি বলেছিলাম যে সমবায়বগুলির রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। সেটা কেন হয় না, কারণ হচ্ছে না কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতাটা তৈরি হয় দুটো যদি ভিন্ন কার্যকরী গ্রুপ থাকে। বিভিন্ন থাকতে পারে, দুইয়ের বেশি। ঠিক আছে, আমি দুটো বললাম কম, কারণ কমপক্ষে দুটো হতেই হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বিভিন্ন কার্যকরী মূলক থাকার জন্যই কিন্তু কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতাটা সৃষ্টি হয়। এবার আসি উদাহরণটায়। একটা উদাহরণ কি না, যেমন ধরো ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল, যার সংকেতটা হচ্ছে CH3CH2OH। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি আমি সোডিয়াম বিক্রিয়া করাই, তাহলে কি তৈরি হবে না, সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হবে। ঠিক আছে, দেখো এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা একটা বন্ধন আছে, এই কার্বনটার সঙ্গে এই অক্সিজেনটা একটা বন্ধন আছে, আর এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন কিন্তু একটা বন্ধন আছে। আমি কিন্তু এইভাবে ভেঙে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এখানে যদি আমি সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই, আমি কি হবে বললাম না, হাইড্রোজেন তৈরি হবে এবং সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। কি করে তৈরি হবে না, দেখো এখানে কিন্তু CH3CH2 এবং অক্সিজেন যেটুকু আছে আমি কিন্তু সেরকম লিখে দিলাম। কি বললাম না, CH3CH2 আর অক্সিজেন যেরকম আছে রেখে দিলাম। এই হাইড্রোজেনটা কিন্তু বেরিয়ে গিয়ে সেখানে কি প্রবেশ করবে, সেখানে কিন্তু এই সোডিয়ামটা প্রবেশ করবে। তাহলে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তার জায়গায় কি আসবে না, সোডিয়াম চলে আসবে। আর এই হাইড্রোজেনটাই কিন্তু বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছ। আর এর নামটা কি বললাম, এর নামটা বললাম সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড। এবার যদি আমি ইথারের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া হবে, তাহলে কি তৈরি হবে সেটাই কিন্তু আমি এখানে লিখব। কি বললাম, ইথার। তার একটা নাম কি ধরছি না, তার একটা নাম ধরছি ডাইমিথাইল ইথার। ঠিক আছে, ডাইমিথাইল ইথার অর্থাৎ CH3, এখানে অক্সিজেন আর এখানে হচ্ছে CH3। এটা হচ্ছে কি না, ডাইমিথাইল ইথার। তাহলে ডাইমিথাইল ইথারের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করে কি তৈরি করবে না, সোডিয়াম বিক্রিয়া করে কিছুই তৈরি করবে না, কারণ সোডিয়ামের সঙ্গে কিন্তু ইথারের কোনো বিক্রিয়া হয় না। সোডিয়ামের সঙ্গে কার বিক্রিয়া হয় না, শুধুমাত্র কিন্তু অ্যালকোহলের বিক্রিয়া হয়। কেন বিক্রিয়া হয় এখানে দেখো, আমি একটু নিচে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইথাইল অ্যালকোহলের সংকেতটা কি বললাম, CH3CH2, এখানে অক্সিজেন আর এখানে আছে হাইড্রোজেন, তাই তো। তাহলে এটার সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে, সোডিয়ামের বিক্রিয়া হচ্ছে। এখানে দেখো আমি মানে কার্বনটাও তো ভাঙতে পারতাম, মানে এই বন্ধনটাও ভাঙতে পারতাম, এই বন্ধনটাও ভাঙতে পারতাম, এই বন্ধনটাও কিন্তু ভাঙতে পারতাম। ঠিক আছে, আমি শুধুমাত্র কিন্তু এই বন্ধনটাই ভাঙলাম, এই দুটো বন্ধন আমি কিন্তু ভাঙলাম না। কেন ভাঙলাম না, কারণ হচ্ছে দেখো এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের যে বন্ধনটা আছে সেগুলো কিন্তু মানে সেই বন্ধনটা কিন্তু অনেক দুর্বল। অনেক দুর্বল, কাদের থেকে অনেক দুর্বল না, আগের যে বন্ধন দুটো আছে তাদের থেকে অনেক দুর্বল। সেই কারণেই কি হচ্ছে, শুধুমাত্র কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেনের যে বন্ধনটা আছে সেইটা ভেঙে গিয়ে কিন্তু হাইড্রোজেনের জায়গায় অক্সিজেনটা সোডিয়ামটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছে। সেই কারণেই কিন্তু এই সোডিয়াম ইথক্সাইড যৌগটা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষায় কোশ্চেনে পড়ে। কিভাবে কোশ্চেনটা পড়ে না, দিয়ে দেয় যে ইথাইল অ্যালকোহল, নিচে হয়তো সংকেতটা দিয়ে দিল, তার সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি তৈরি হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখতে বলে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমাদের কী ধরনের কোশ্চেনটা পড়ে। এবার আসি দেখো পরের যে পোর্শনটা যেটা আমি তোমাদের পড়াবো, সেটা হচ্ছে কি না, সমগণীয় শ্রেণী। সংজ্ঞাটা কি না, সংজ্ঞাটা হচ্ছে একই আণবিক সংকেত দ্বারা প্রকাশযোগ্য একই কার্যকরী গ্রুপ বিশিষ্ট সমধর্মী যৌগগুলিকে আণবিক ভর বৃদ্ধির ক্রমানুযায়ী সাজিয়ে প্রাপ্ত শ্রেণীর পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের মধ্যে CH2 পার্থক্য হয়, সেই শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। আশা করি বুঝতে পেরেছি।
এবার দেখো এখানে যে আমি CH2 লিখেছি তার সামনে যেটা দেওয়া আছে সেটা কি না বন্ধন, ঠিক আছে। তাহলে বন্ধন CH2, এটা কিন্তু পার্থক্য হয়। এবার আসছি উদাহরণ সহ। উদাহরণটা কি না, যেমন দিয়ে আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, দেখো সেটা কি না অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেনের একটা আমি শ্রেণী লিখছি। এই অ্যালকেনটা কাদের বলে তোমাদের বলেছিলাম না, কার্বন কার্বন যখন এক বন্ধন হয় তখন কিন্তু অ্যালকেনটা তৈরি হয়, ঠিক আছে। এবার দেখো এরকম একটা উদাহরণ কি না, এরকম একটা উদাহরণ হচ্ছে মিথেন, ঠিক আছে। তাহলে মিথেনের সংকেত কি CH4, তারপরেরটা কি না, তারপরেরটা হচ্ছে ইথেন, ঠিক আছে। তার সংকেত কি CH3, ঠিক আছে। এটা হচ্ছে ইথেনের সংকেত। এবার আসছি প্রোপেন। দেখো প্রোপেনের সংকেতটা কি না, প্রোপেনের সংকেতটা হচ্ছে CH3, CH2 আর CH3, এটা হচ্ছে প্রোপেন ছিলাম না। মিথ যদি থাকে সেখানে কার্বন সংখ্যা দুটো হয়, ইথ যদি থাকে কার্বন সংখ্যা একটা হয়, ইথ থাকলে কার্বন সংখ্যা কটা হয় দুটো, আর প্রোপ কতটা থাকলে সেখানে কার্বন সংখ্যা কটা হয় না তিনটে, আর বিউট থাকলে কার্বন সংখ্যা কটা হয় না কার্বন সংখ্যা হয় কিন্তু চারটে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে আমি বলেছিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো সিরিজটা আমি লক্ষ্য করি। অ্যালকেনের যে শ্রেণীটা আছে সেটা আমি লক্ষ্য করছি। প্রথমে কি বললাম মিথেন, যার সংকেত হচ্ছে CH4, তারপরেরটা কি বললাম ইথেন। প্রথম দুটো আমি দেখব, কারণ এখানে দেখো বলেছে পরপর দুটো সদস্যের মধ্যে আমি কখনো মিথেনের সঙ্গে প্রোপেনটা দেখব না, মিথেনের সঙ্গে ইথেনটাই দেখব। আবার যদি ইথেন আর প্রোপেনের ক্ষেত্রেই শুধুমাত্র দেখব, পরপর আর কি দেখব। আশা করি বুঝতে পারলে। প্রথমে আমি যদি মিথেন আর ইথেনের ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে দেখো মিথেনের সংকেত হচ্ছে CH4, মানে একটা কার্বন থাকবে তার সঙ্গে কিন্তু চারটে হাইড্রোজেন থাকবে। এখানে দেখো ইথেন, এখানে একটা কার্বন থাকবে মিথেনের সঙ্গে আর চারটে হাইড্রোজেন থাকবে, তাহলে এখানে তিনটে আর এখান থেকে কিন্তু একটা নিয়ে নিচ্ছি। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, এখানে একটা কার্বন হচ্ছে আর এখানে তিনটে হাইড্রোজেন আছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিলে আমার কিন্তু CH4 তৈরি হয়ে যাচ্ছে। তাহলে পড়ে আছে কি, এখানে দেখো একটা কার্বন পড়ে আছে, আর কি পড়ে আছে তিনটে থেকে আমি একটা নিয়ে নিয়েছি হাইড্রোজেন, পড়ে আছে দেখো দুটো হাইড্রোজেন পড়ে আছে। তাহলে আমি কি পেলাম বন্ধন CH2, এটা কিন্তু পেয়ে গেলাম। আর এটাই সংজ্ঞাতে বলা আছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে পরপর দুটি সদস্যের মধ্যে CH2 বন্ধনের পার্থক্য হচ্ছে। এবার আসি ইথেন আর প্রোপেনের ক্ষেত্রে। এখানে দেখো দুটো CH3 গ্রুপ আমার আছে, এই CH3 আর এই CH3, এখানেও দেখো CH3 আর CH3 আছে, কোনটা নেই না বন্ধন CH2 কিন্তু এইটাতে নেই। তার মানে এই দুটো সদস্যের মধ্যে পার্থক্য কোনটা হচ্ছে না বন্ধন CH2-র পার্থক্য হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি তোমাদের সমগণীয় শ্রেণীর সংজ্ঞাটা বোঝালাম। এবার দেখো এখানে আর একটা কোশ্চেন আমি তোমাদের বলে দিই না, যৌগগুলিকে কিন্তু আণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে সাজাতে হবে। দেখো প্রথমেই আমি লিখে দিতে পারবো না প্রোপেন, তারপরে মিথেন, তারপরে ইথেন, এইভাবে কিন্তু আমি লিখতে পারবো না। সিরিজটা কিভাবে সাজাতে হবে না ছোট থেকে বড় অর্থাৎ আণবিক বৃদ্ধির ক্রমানুযায়ী সাজাতে হবে। প্রথমে মিথেন লিখতে হবে, মানে একটা কার্বন যেটাতে থাকবে, তারপর দুটো কার্বনের, তারপর তিনটে কার্বনের যৌগ, তারপরে চারটে কার্বনের যৌগ, তারপরে পাঁচটা কার্বনের যৌগ, এইভাবে কিন্তু পরপর সিরিজটাকে সাজাতে হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে সিরিজটাকে সাজাতে হচ্ছে এবং কিভাবে CH2 বন্ধনের পার্থক্যটা হচ্ছে। এটাই হচ্ছে সমগণীয় শ্রেণীর উদাহরণ। এবার আসি কয়েকটা শ্রেণীর মানে আমি আণবিক সংকেতগুলো কিন্তু বলবো, এইগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। প্রথম সংকেতটা আমি আসছি, দেখো প্রথমটা হচ্ছে আমি অ্যালকেনের বলছি। অ্যালকেন কাদের বলে বলেছিলাম বললাম না কার্বন কার্বন এক বন্ধন হলে তার সাধারণ সংকেতটা কি হয় না CnH2n+2, ঠিক আছে। কার্বনের সংখ্যা যদি এক হয়, ধরো আমি বলছি কার্বনের এনের সংখ্যা যদি আমি এক ধরি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে না কার্বন, কারণ এক আমি আর লিখছি না, এখানে হাইড্রোজেন আছে, আমি এনের সংখ্যা কত ধরেছি এক ধরেছি, তার মানে কি 2 আর 1, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 2 × 1 + 2, তাহলে 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে, আর এখানে কত হচ্ছে +2, 2 আর 2 যোগ করলে 4 হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনের নিচে কত হয়ে যাবে 4, আর এটা কার সংকেত, এটা হচ্ছে
মিথেনের সংকেত, এটা তোমাদের আমি এইমাত্র বললাম। একইভাবে যদি আমি ইথেনেরটার ক্ষেত্রেও দেখি, ঠিক এই সংকেতটা কিন্তু আমরা পেয়ে যাব। এখানে এন এর মান কত হবে, না এন এর মান কিন্তু আমার 2 হবে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে কিন্তু আমি অ্যালকেনের পরপর সাজাতে পারবো, মানে এনের যা মান পাবো সেইভাবে কিন্তু পরপর আমাকে সাজাতে হবে, তবেই কিন্তু সমগণীয় শ্রেণীটা আমি পাবো। এবার আসছে পরের উদাহরণটা, সেটা কি না, সেটা হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন। অ্যালকিন কাদের বলা হচ্ছে না, কার্বন কার্বন যখন দ্বিবন্ধন হবে তখন কিন্তু আমি অ্যালকিন শ্রেণীটা পাবো। অ্যালকিন শ্রেণীর সংকেতটা কি না, অ্যালকিন শ্রেণীর সংকেতটা হচ্ছে CnH2n। ঠিক আছে, এখানে এন এর মান যা খুশি হতে পারে বললাম। এন এর মান আমি যদি প্রথম ক্ষেত্রে 1 ধরছি, তাহলে দেখব এখানে সি কটা, 1, মানে একটাই থাকবে। এখানে এইচ যেরকম আছে রেখে দিলাম, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হচ্ছে, সেই কারণে কিন্তু আমি CH2 লিখে দিলাম। তাহলে আমি এই সংকেতটা এখন পেলাম। এবার দেখো অ্যালকিনের ক্ষেত্রে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাতে আমি তোমাদের কি বলেছিলাম, না বলেছিলাম কমপক্ষে 2টি কার্বনের মধ্যে কিন্তু এই ডবল বন্ড বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। কি বললাম না, অ্যালকিনের সংজ্ঞাটাই বলেছিলাম যে কমপক্ষে 2টি কার্বন কিন্তু থাকতেই হবে। এখানে আমি কটা কার্বন ধরেছি, দেখো একটা কার্বন, সেই কারণে কিন্তু এই যৌগটা আমার তৈরি কখনো হবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এন এর মান অ্যালকিনের ক্ষেত্রে কত থেকে শুরু হবে, না অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু 2 থেকে শুরু হবে। তাহলে এন এর মান আমি যদি 2 বসাই, তাহলে এখানে সি এর নিচে কত হবে, 2 হবে। আর H2 দেখো, H2, এই 2 আর এখানে এন এর 2, 2 আর 2 গুণ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কোনটা পেলাম, না এখন যৌগটা পেলাম C2H4। এটা কার সংকেত, না এটা তোমরা জানো যে ইথিলিনের সংকেত। আমি পাশে একটু লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটা ইথিলিন। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি সংকেতগুলো তৈরি করছি। এবার আসছি পরেরটা, যেটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, কি বললাম না, অ্যালকাইন। দেখো অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি, না অ্যালকাইনের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2। এখানে কার্বন সংখ্যা কত হবে, না এন এর মান কিন্তু কমপক্ষে 2টো হবে, কারণ অ্যালকাইন আর অ্যালকিন এই দুটো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাতেই আমি বলেছিলাম যে কমপক্ষে 2টি কার্বন কিন্তু আমাদের প্রয়োজন। ঠিক আছে, সেই কারণে এন 2 থেকে শুরু হবে। তাহলে C2, এখানে দেখো এই যেরকম আছে রেখে দিলাম, এন এর জায়গাতে 2 বসাবো, 2 আর 2 গুণ করলে কত হচ্ছে, 4 মাইনাস 2, তাহলে নিচে লিখছি সমান চিহ্ন দিয়ে। এখানে C2, 4 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 2। তাহলে আমি নতুন যৌগটা পেলাম কত, না C2H2 কিন্তু পেয়ে গেলাম। তাহলে প্রথম যে যৌগটা হচ্ছে তার নাম কি, না C2H2, আর নামটা বলছি, নামটা হচ্ছে কি না অ্যাসিটিলিন। ঠিক আছে, অ্যাসিটিলিন। আমি তোমাদের একটু সংকেতটাও কিন্তু এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সংকেত, না কার্বন কার্বন ত্রিবন্ধন, আর এইখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, এখানে একটা হাইড্রোজেন কিন্তু যুক্ত থাকবে, কারণ অ্যালকাইন মানে তোমাদের বলেছিলাম আমি কার্বন কার্বন 3টে কিন্তু বন্ড থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি অ্যালকোহলের ক্ষেত্রে। দেখো অ্যালকোহলের ক্ষেত্রে মানে অ্যালকোহল জাতীয় যে যৌগগুলো তৈরি হয় সেগুলো তো একটা শ্রেণীর মধ্যে থাকে, সেই শ্রেণীটার যে সাধারণ সংকেত সেটা কি, না CnH2n+1 OH। এই OH থাকা মানে কি, সেটা হচ্ছে অ্যালকোহল জাতীয় শ্রেণী। আশা করি বুঝতে পেরেছো। এখানে এন এর মান কত থেকে শুরু হবে, না এন এর মান কিন্তু 1 থেকে শুরু হবে, কারণ এক্ষেত্রে কোনো নিয়ম আমার ছিল না যে 2 থেকেই শুরু করতে হবে, সেই কারণে কিন্তু এন এর মান 1 থেকে শুরু করতে হবে। তাহলে আমি যদি প্রথমটাতে বসাচ্ছি, দেখো এখানে কত হবে, না সি হবে, এখানে হাইড্রোজেন হবে, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, +1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, না 3 হচ্ছে। আর এখানে কিন্তু OH যেরকম আছে রয়ে গেল। এইটার নাম কি, না এইটার নামটা হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল। এটা তোমাদের আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, মিথাইল অ্যালকোহল বা মিথানল। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি পরের শ্রেণীটা, সেটা কি না অ্যালডিহাইড। অ্যালডিহাইড যার কার্যকরী গ্রুপটা কত, না কার্যকরী গ্রুপটা কিন্তু CHO। এর সাধারণ সংকেতটা কি, না এর সাধারণ সংকেতটা হচ্ছে CnH2nO।
এটা। এখানে দেখো কার্বন কটা আছে, না এখানে কার্বন কিন্তু আমি 1 থেকে শুরু করব, কারণ আমি এরকম মানে অ্যালকিন বা অ্যালকাইনের মতো কোনো বাধা ধরার নিয়ম নেই, সেই কারণে আমি 1 থেকে শুরু করছি। তাহলে কার্বন এন এর মান এখানে আমি 1 বসাবো। তাহলে কার্বন কটা হচ্ছে, একটা। এখানে হাইড্রোজেন এন এর মান 1 বসাচ্ছি, তার মানে এখানে 2 আর 1 গুণ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। আর এখানে কিন্তু অক্সিজেন আছে। এবার তোমাদের এই যৌগটাকে দেখে মনে হবে যে এটা তো একটা উল্টোপাল্টা যৌগ। এরকম উল্টোপাল্টা যৌগ না, আমি জাস্ট তোমাদের একটু ছবিটা এঁকে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে এটা সঠিক যৌগ। এখানে দেখো যেহেতু অ্যালডিহাইড, তার মানে কার্যকরী গ্রুপটা কত হবে, সিএইচও। ঠিক আছে, আর কার্যকরী গ্রুপটা আমি সিএইচও লিখে দেওয়ার পরও দেখো এখানে একটা হাইড্রোজেন আমার এক্সট্রা পড়ে আছে, তাহলে এটা কি হয়ে যাবে না, এই কার্বনটার সঙ্গে কিন্তু এই হাইড্রোজেনটা যুক্ত থেকে যাবে। তাহলে এই যৌগটার নাম তোমরা কি জানো, না এই যৌগটার নাম তোমরা জানো যে ফর্মালডিহাইড। ঠিক আছে, ফর্মালডিহাইড, এটা তোমরা জানো। আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। এবার আসছে পরের শ্রেণীটা কি না, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যে মানে কার্যকরী মূলকটা আমার দরকার, সেটা কত না বন্ধন COOH, এটা হচ্ছে কার্যকরী মূলকটা। ঠিক আছে, আর এর সাধারণ সংকেতটা কোনটা না, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH। এখানে COOH, এটাও COOH, তার মানে এটাই হচ্ছে তার মানে আণবিক সংকেত। ঠিক আছে, এবার দেখো আমি কার্বন সংখ্যা 1 থেকে শুরু করব, কারণ আগেরগুলোর মতো অ্যালকিন বা অ্যালকাইনের মতো কোনো বাধা ধরার নিয়ম নেই, সে কারণে আমি কিন্তু n=1 থেকে শুরু করব। তাহলে কার্বন কত হবে, একটা। তারপরে দেখো হাইড্রোজেন, এখানে এনের জায়গায় যদি 1 বসাই, 2 আর 1 2 হয়, গুণ করলে +1, তাহলে কত হচ্ছে না 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে COOH যেরকম আছে রয়ে গেল। এইটা কার সংকেত তোমরা জানো, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো দুটো আণবিক সংকেত, এখানে অ্যালডিহাইডে কিন্তু এক্সট্রা করে আমার CHও কিন্তু আণবিক সংকেতের মধ্যে নেই, মানে আণবিক সংকেতের মধ্যে এক্সট্রা করে কিন্তু CHও এই গ্রুপটা কিন্তু জোড়া নেই, আমাকে এর মধ্যে থেকে কিন্তু বের করতে হচ্ছে, এটা নেই তাহলে ক্রস। তাহলে এর মধ্যে থেকে যেহেতু আমাকে বের করতে হচ্ছে, এর মান কিন্তু সবসময় 1 থেকেই শুরু হবে। ঠিক আছে, এবার আসি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখবে যে এখানে কিন্তু যে আণবিক সংকেতটা দেওয়া আছে, সেখানে কিন্তু COOH এই গ্রুপটা কিন্তু আলাদা করে আছে, সেই কারণে আমি এখানে এর মান মানে এর সর্বনিম্ন মান কিন্তু 0 হিসাবে বসাতে পারি। আশা করি বুঝতে পারলে দুটো ডিফারেন্স। তাহলে এর মান আমি যদি 0 বসাই, তাহলে দেখব কি হচ্ছে, এখানে C0 মানে C থাকবে না, তাহলে হাইড্রোজেন থেকে শুরু হবে, তাহলে হাইড্রোজেন যেরকম আছে রেখে দিলাম। এর মান 0 বসালে 2 এর সঙ্গে 0 গুণ করলে কত হচ্ছে 0, তাহলে +1 শুধুমাত্র পড়ে আছে, মানে একটাই হাইড্রোজেন হবে। আর এখানে কি না COOH যেরকম আছে রয়ে গেল। তাহলে এই যৌগটাকে তোমরা চিনতে পারছো, এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই সমগণীয় শ্রেণী তোমরা সাধারণ চোখে বুঝতে পারবে। ধরো আমি এই কার্বক্সিলিক অ্যাসিডের, আমি অ্যাসিটিক অ্যাসিডের একটা প্রিপারেশন বা প্রস্তুতি এবং ভৌত ধর্ম রাসায়নিক ধর্মটা সম্পর্কে আমি জানলাম। ঠিক আছে, যদি আমাদের সমগণীয় শ্রেণী তৈরি না হতো, তাহলে কি হতো না, অ্যাসিটিক অ্যাসিডের যে ধর্ম মানে ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম এবং প্রস্তুতির যে বিক্রিয়াগুলো, সেগুলো আমি পড়লাম, কিন্তু ফর্মিক অ্যাসিড যখন আমরা পড়ব, তখন কিন্তু এই অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডের প্রস্তুতি পর্ব, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, এগুলো সব আমাকে আলাদা আলাদা পড়তে হতো। ঠিক আছে, তাহলে সমগণীয় শ্রেণী আসার ফলে কি তৈরি হচ্ছে না, অ্যাসিডের যে কোনো একটা যৌগের প্রস্তুতি পর্ব এবং তার সব ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু আমি ওই শ্রেণীর যে সমস্ত যৌগগুলো আছে সবার কিন্তু জানতে পারছি। আর একবার বলছি, দেখো আমি অ্যাসিটিক অ্যাসিডের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং প্রস্তুতিটা আমি জানলাম। ঠিক আছে, যদি সমগণীয় শ্রেণী এটা না আসতো, তাহলে কি হতো না, অ্যাসিটিক অ্যাসিডেরও পড়তে হতো, একই সঙ্গে ফর্মিক অ্যাসিডেরও কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হতো। তাহলে এইটাও
হওয়ার ফলে কি হতো না জৈব রসায়নের পাঠটা অনেকটা জটিল হয়ে যেত। যাতে সেই জটিলতাটাকে উপেক্ষা করা যায় সেই কারণেই কিন্তু সমগণীয় শ্রেণী আনা হয়েছে। আনার ফলে কি সুবিধা হয়েছে না অ্যাসিটিক অ্যাসিডের আমি যদি ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম ও প্রস্তুতি সম্পর্কে জেনে থাকি, এর কাছাকাছি প্রায় একই রকম কিন্তু ফর্মিক অ্যাসিড এছাড়া মানে কার্বক্সিলিক অ্যাসিডের আর যে সমস্ত যৌগগুলো আছে সবারই কিন্তু একই হবে। সুতরাং একটা যৌগের আমি যদি জেনে থাকি তাহলে বাকিগুলোর সেম। তাহলে এর ফলে কি সুবিধা হচ্ছে না জৈব রসায়নের পাঠটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে। এটাই কিন্তু সমগণীয় শ্রেণীর গুরুত্বটা। তাহলে সেটা আমাদের একটু লিখতে হবে। কি লিখবো না প্রথম যে পয়েন্টটা সেটা কি না জৈব রসায়নের পাঠ সহজ হয়। জৈব রসায়নের পাঠ সহজ, ঠিক আছে, পাঠ সহজ হয়। কিভাবে সহজ হয় না কিভাবে সহজ হয় কোনো একটি সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ঠিক আছে, অন্তর্ভুক্ত কোনো একটি সদস্যের প্রস্তুতি বা প্রস্তুত প্রস্তুতি ও সাধারণ ধর্ম জানা থাকলে ওই শ্রেণীর অন্যান্য সদস্যের প্রস্তুতি ও ধর্ম সম্পর্কে মোটামুটি জানা যায় ঠিক আছে, মোটামুটি জানা যায়। এবার দেখো তোমাদের আমি বলবো যে সংজ্ঞাটা সেটা হচ্ছে সমগণ কাকে বলে। ঠিক আছে, দেখো সমগণ কাকে বলে না তার আগে আমি সমগণীয় শ্রেণীটা একটু সংজ্ঞাটা দেখাতে চাই। সমগণীয় শ্রেণীর যে সংজ্ঞাটা সেখানে আমি উদাহরণ সহযোগে কি বলেছিলাম না একটা শ্রেণী থাকে, যেমন অ্যালকেন শ্রেণী পড়লাম, অ্যালকাইন শ্রেণী পড়লাম, অ্যালকিন শ্রেণী পড়লাম, এই প্রত্যেকটা শ্রেণীর কিন্তু আমি উল্লেখ করলাম। ধরো অ্যালকেন শ্রেণীর কথা বলছি, এখানে কি কি যৌগ আমি পেলাম না মিথেন, ইথেন, প্রোপেন, এই তিনটে যৌগ আমি পেলাম। তাহলে এই মিথেন, ইথেন আর প্রোপেন এই প্রত্যেকটা যৌগকে কিন্তু সমগণ বলা হয়। কি বললাম না অ্যালকেন শ্রেণীতে যে সমস্ত যৌগগুলো আমরা পাচ্ছি সেই সমস্ত যৌগগুলোকে কিন্তু সমগণ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সংজ্ঞাটা আমি কি লিখবো না সংজ্ঞাটা লিখবো শ্রেণীটির, এখানে আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি না সমগণ। তাহলে সংজ্ঞাটা কি বললাম না শ্রেণীটির বা সমগণীয় শ্রেণীটির, এটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, সমগণীয় শ্রেণীটির বা শ্রেণীটির প্রতিটি সদস্যকে সমগণ বলা হয়। উদাহরণ হিসাবে কি লিখবে না উদাহরণ হিসাবে লিখবে এখানে লিখে দেবে যেমন অ্যালকেন তার নিচে লিখে দেবে মিথেন, ইথেন, প্রোপেন, পাশে এরকম অ্যারো চিহ্ন দিয়ে লিখে দেবে সমগণ। আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।